প্রথমত জনাব আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক, আমি ওই বিভাগের একজন তার অনুজ। তো তিনি পুরো সময়টিতে দাপিয়ে বেরিয়েছেন এত শক্তিমত্তা নিয়ে, এত স্মার্টলি। আমি শুধু অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতাম যে আমার মন্ত্রণালয়ের আমার বড় ভাই আজ এত ভালো আছে। যেটা আবু আলম শহীদ খান সাহেব যেটা বললেন যে তিনি ছিলেন ডিফ্যাক্টো প্রধান উপদেষ্টা, আমি মনে মনে চাইতাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস অসুস্থ হয়ে যাক এবং ওই জায়গাতে আসিফ নজরুল সাহেব বসুক। কিন্তু তার কাছে আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার ভালো লাগতো। রেজওয়ানা ছিলেন, আদিলুর রহমান সাহেব ছিলেন, পুরো আমাদের ল ডিপার্টমেন্টেরই সেখানে একটা জয় জয়কার ছিল। তারপরে তিনি কখনোই যেটা বললেন যে তাকে জিজ্ঞাসা করা হতো না। তো যখন কোনো একটা পরিষদে কাউকে নেগলেক্ট করা হয়, তার কতগুলো বডি ল্যাঙ্গুয়েজ ফুটে ওঠে, তার চেহারা খারাপ হয়ে যায়, আনমনা হয়ে যায়, আকাশের দিকে তাকিয়ে বাতাসের সঙ্গে কথা বলে। যে কোনো লোকই, আপনি একজন সচিব হন, তো তার মন্ত্রীর সাথে যদি সচিবের উনি ভালো বলতে পারবেন, ভালো সম্পর্ক না থাকে, তাহলে তার অ্যাটিটিউড ভালো হয় না, দেখেই বোঝা যায় যে সে ভালো নেই। কিন্তু জনাব স্যার আসিফ নজরুল, তাকে দেখে আমাদের কখনোই মনে হয়নি যে তিনি মন্দ আছেন। একটা মানুষের মনে শান্তি না থাকলে, তিনি বলেছেন আমি 8টায় অফিসে গিয়েছি, শুক্রবারে অফিস করেছি, রাত 12টা পর্যন্ত আমি অফিসে থেকেছি। কোনো মানুষের মধ্যে যদি দায়িত্ববোধ না থাকে, কর্তব্যবোধ থাকে, মনে শান্তি না থাকে, এতক্ষণ অফিসে বসে থাকা যায় না, অফিসে যেতে ইচ্ছা করে না। তারপর উনি আবার খেলেছেন না, হাফ প্যান্ট পরে বাচ্চাদের সাথে যে যারা আছে ওদের সঙ্গে সে প্রীতি ফুটবল ম্যাচ খেলেছেন। খেলাধুলা হলো এরকম একটা জিনিস, মানুষের আনন্দ ফুর্তির এক্সট্রিম পর্যায়ে যদি থাকেন তাহলে মানুষ খেলতে চায়, এনিথিং। সে শিশুর সঙ্গে খেলে, যে কোনো লোকের সঙ্গে খেলে। ফলে ওনার ওই সরকারের যে পুরো সময়টিতে তিনি আনন্দে ছিলেন, ভালো ছিলেন এবং গুরুত্বপূর্ণ জায়গাতে ছিলেন, এটা ওনার এই বডি ল্যাঙ্গুয়েজ এবং কর্মকাণ্ডে বোঝা যায়। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে আবু আলম শহীদ খান সাহেব যেটা বললেন সেটার সঙ্গে আরেকটু যোগ করি। উনি যেটা বলে ফেলছেন যে ভেটিং হয়, আইনের ছাত্র হিসেবে, একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমি এটা জানি। কিন্তু তার চেয়ে বড় একটা ব্যাপার হলো যে খলিলুর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো খলিলুর রহমান সাহেব কিন্তু একটা কথা বলেছেন যে এই চুক্তির বিষয়ে আমরা করব কি করব না, এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। জি, বিএনপি এবং জামাতের সাথে আলোচনা হয়েছে। জামাতের আমির, হ্যাঁ, জামাতের সভাপতি অস্বীকার করেছেন যদিও, কিন্তু তিনি সেটা বলেছেন এবং পাবলিকলি। তো যেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, সেখানে আসিফ নজরুল সাহেবের মতো একজন লোকের সঙ্গে আলোচনা হয়নি, এটা আমার কাছে মনে হয় যে একটা তেলাপোকা আছে, সেও বিশ্বাস করবে না। বলে দেখেন, একটা তেলাপোকার কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখেন, ও আত্মহত্যা করবে, মরে যাবে সঙ্গে সঙ্গে। আমার কাছে মনে হয় কি জানেন, যে মানুষের অনেক জ্ঞান, অনেক লেখাপড়া আছে, কিন্তু জীবনের একটা পর্যায়ে যখন মানুষ ভুল করে ফেলে, মানুষের ভিতরে যখন অনুশোচনা জাগ্রত হয় এবং মানুষের মধ্যে যখন আতঙ্ক বিরাজ করে তার অতীত কর্মকাণ্ডের জন্য, তখন সে না চাইলেও অনেক কিছু তার মুখ দিয়ে বের হয়। মানে এই অনুশোচনা থেকে কি তিনি এখন এমন কথা বলছেন? অনুশোচনা, আতঙ্ক, ভয় সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা উপদেষ্টা আছেন, হয়তো তারা কেউ খারাপ না, কিন্তু এখন তাদেরকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে, একে গ্রেপ্তার করো, ওকে বিদেশে যে পাঠানো হবে না, ওকে ডলা দাও, ওকে মারো, ওর উপর মব করো, ও মবের সম্রাট ছিল, তাদেরকে নিয়ে যে অপপ্রচারগুলো হচ্ছে, প্রত্যেকটা লোকের ঘুম হারাম হয়ে গেছে। তো তারা সুস্থ নাই, কেউ হয়তো বডিগার্ড নিয়ে চলছে, কেউ ঘর থেকে বেরোচ্ছে না, কেউ হয়তো স্ত্রীর কাছে বকাঝকা খাচ্ছে যে কী দরকার ছিল এই সমস্ত কাজকর্ম করার। ফলে এই যে তাদের যে অবস্থানটি, এটাকে যুক্তিযুক্ত করার জন্য, পাবলিক সেন্টিমেন্ট তাদের পক্ষে নেওয়ার জন্য তারা যে কাজ করছে, দুর্ভাগ্যজনক হলেও সত্যি, মানুষের দুঃসময় কেউ মানুষের পাশে থাকে না। এখন আসিফ নজরুল সাহেবরা যত কথাই বলেন না কেন, তাদের জনপ্রিয়তা কমবে আর মানুষের রাগ বাড়বে, ক্রোধ বাড়বে। জনাব গোলাম আল রনি, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আপনি যেটা বলছেন যে মানুষ আতঙ্কে থাকলে অথবা জীবনে কোনো খারাপ একটি পর্যায়ে চলে গেলে তার ভেতরে অনুশোচনা তৈরি হয়, মানে তিনি আতঙ্কগ্রস্ত কেন হবেন? তাকে তো অনেকে বলতো যে মব বাহিনীর সেনাপতি, মবের ভয় কেন পাবেন? এখন ধরেন এই ভদ্রলোক, উনি জেলখানায় কেন গেলেন? আমি তো একজন ক্রিমিনাল আইনের একজন ছাত্র, ক্রিমিনোলজির একজন ছাত্র, আমি তো কোনো আইনের কোনো ব্যাখ্যা দেখতে পাই না। তা ওনার জায়গাতে যদি ধরেন, ওনাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তো এরা তো সচিব মানুষ, অনেক সময় এদের মধ্যে প্রতিশোধী স্ফীরভাবে থাকে না, কিন্তু পলিটিক্যাল যারা লোকজন আছে তারা কিন্তু 20 বছর 30 বছর পরে যখনই সুযোগ পায়
তখন কিন্তু তারা প্রতিশোধ নেয় পথে ঘাটে মাঠে সব জায়গাতে। এই যে দেখেন এত কিছুর পর 111 লোকজনদেরকে ধরে এখন পলিটিশিয়ানরা কীভাবে ছেঁচা দিচ্ছে, কীভাবে ডলা দিচ্ছে। এই বড় বড় জেনারেল, এই বাংলাদেশের মাসুদউদ্দিন চৌধুরী, মামুন খালিদ, এদেরকে ধরা হবে, এদেরকে ডিম মারা হবে, এদেরকে হাত করা পরানো হবে। আমরা আজ থেকে 6 মাস আগেও কল্পনা করতে পারিনি, কিন্তু এই পলিটিশিয়ানরা সেই কাজগুলো করছে। এই 71-এর রাজাকার আলবদর এদেরকে যেভাবে ফাঁসিতে টানানো হয়েছে, যেভাবে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর তাদের জীবন তামা করে দেওয়া হয়েছে, এটা ওরা কোনোদিন কল্পনা করেনি। ফলে এই যে আসিফ নজরুল, ডক্টর মোহাম্মদ ইউনূস, এদের দ্বারা যে সকল পলিটিক্যাল লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, হাজার হাজার নয় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসিফ নজরুলের বিরুদ্ধে এখন কেন এমন অভিযোগ উঠছে যে তিনি জুলাই আন্দোলনের সাথে বেইমানি করেছেন? বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এমন কথা বলছেন, রাজনৈতিক ব্যক্তিরা। মানে উনি হয় কি, যে বললাম না, ওনার এখন দুঃসময়। উনি তো জুলাই আন্দোলনের একজন প্রমোটার। এখন যখন তিনি ক্ষমতা পেয়েছেন, সবাই আশা করেছিলেন যে আমাদেরকে একটু ডাকবে। ওনার সাথে তো উনি যেহেতু মিডিয়ার লোক, আমাদের সবার সাথে একটা ভালো সম্পর্ক, তো উনি সবার সঙ্গে বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক রাখবেন, কথাবার্তা বলবেন, পরামর্শ করবেন। কিন্তু তিনি ক্ষমতা লাভের পর তিনি একেবারে এমন অবস্থা হয়ে গেছেন, আকাশের চাঁদ হয়ে গেছেন। আমাকে শুধু দেখা যাবে, ছোঁয়া যাবে না। আমাকে দূর থেকে আমাকে নিয়ে কবিতা লেখা যাবে, কিন্তু আমার ধারে কাছে আসা যাবে না। ওনার একান্ত আপনজন যারা লোকজন আছেন, অনেকে আমাকে অভিযোগ করেছেন যে ওনার সঙ্গে কথা বলতে গিয়ে, ওনার সঙ্গে দেখা করতে গিয়ে বহু মানুষ বেইজ্জতির শিকার হয়েছেন। ওনার কাছ থেকে খুব ভালো ব্যবহার পেয়েছেন ওনার আপনজনেরা, আমি এরকম কোনো রিপোর্ট শুনিনি। তো এর ফলে কি হলো যে তার যে ইনার সার্কেল, সেই ইনার সার্কেলে সে অনেক শত্রু তৈরি করে ফেলেছে। বাস্তবতা হলো যে যারা মব করেছে বা তিনি যাদের খুব প্রিয় ভাজন ছিলেন, তারা এখনও পলিটিক্সের মাঠে আছে। এনসিপির যারা লোকজন আছে, তিনি নেই। তো ওই সময়টাতে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা ডক্টর আসিফ নজরুল, তাদেরকে যারা নিয়োগ দিয়েছেন সেই ছাত্র নেতারা, এখন নাহিদ যখন ক্যাবিনেটে ছিল তখন হয়তো নাহিদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। নাহিদ যখন ক্যাবিনেটের বাইরে চলে গেছে, কোনো কারণে নাহিদ নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে তার সম্পর্কটা ওইভাবে আগের মতো হয়নি। এখন তো তারা প্রতিশোধ নেবে, এখন তো তারা উল্টো কথাবার্তা বলবে যে তুমি আমাদের ঢোল খেয়েছো, ঢোল বাজিয়েছো, আমাদের ঘোল খেয়েছো, তারপরে একবার আমাদের উপর এখন ছড়ি ঘুরিয়ে তুমি সাদর সাজার চেষ্টা করছো, দাঁড়াও, তোমার একদিন কি আমার একদিন। এটাই হলো রাজনীতির নিয়তি। ধন্যবাদ আপনাকে। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আরেকবার আসতে চাই। আসিফ নজরুলের আরেকটি বক্তব্য আপনার কাছ থেকে একটু জানতে চাই, বুঝতে চাই। তিনি বলেছিলেন যে মিন্টু রোডের বাসায় তাকে স্নাইপারের কথা কিন্তু বলছেন, যে স্নাইপার সদস্যরা তাকে মেরে ফেলতে পারে, এমন একটু হুমকি তাকে দেওয়া হয়েছিল ইউনিভার্সিটির ক্যাম্পাসের। জি, এটি আসলে তখন না বলে এখন কেন তিনি বলছেন এই কথা? এখন কেন বলছেন ওটা তো ওনাকে জিজ্ঞাসা করা উচিত ছিল, কাদের করলেন সেটা তো জিজ্ঞাসা করেনি। এবং মানে যে স্টোরি লাইনটা যদি দেখি, ওইটাও আবার ওই যে বিশ্বাস করতে কষ্ট হয় যে একজন সাদা পোশাকধারী সম্ভবত সামরিক বাহিনীর কোনো লোক তাকে তার বাসায় দেখা করলো এই আন্দোলনের সময়, এবং সেই সময় তাকে বলল যে আপনি একটু সাবধানে থাকবেন, আপনার পিছনে স্নাইপার লাগিয়ে দেওয়া হয়েছে। এবং বাসায় না থাকার জন্য বলছেন, এবং তিনি অন্য বাসায় ছিলেন, যে কোথায় ছিলেন সেটা তিনি বলেন নেই, তাকে বিব্রত করতে চান না, হয়তো ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছিলেন। তো এইটা বিশ্বাস করা খুব কঠিন। এবং স্নাইপার বা পুলিশ, ডিবি, সিআইডি, র্যাব, ডিজিএফআই, মানে যা রাষ্ট্রের যে সমস্ত বাহিনী আছে, গোয়েন্দা বাহিনীগুলো আছে, তাদের তো কাজই হচ্ছে যে কোনো একটা আন্দোলন সরকারের বিরুদ্ধে গেলে তখন সেই আন্দোলনের বিষয়ে সরকারকে সহযোগিতা করা, সরকারের নির্দেশ পালন করা, সরকারের নির্দেশ অনুসারে কাজ করা, এবং সরকার বিরোধী শক্তিকে নিউট্রালাইজ করার চেষ্টা করা। সেটা গণতান্ত্রিক কি অগণতান্ত্রিক, স্বৈর কি ফ্যাসিস্ট, সেটা আলোচনার বিষয়, একটা আলোচনা, বাট এটা তারা করবে। তো সুতরাং উনি এই গল্পটা বললেন, এখন আগেই বলা উচিত ছিল। এই গল্পটা উনি সেই সময় যখন ওপেন হলেন তখনই বলে ফেলতে পারতেন, আমাকেও এটা বলা হয়েছিল। এটা তো আমাদের ব্রিগেডিয়ার সাহেব তো বলেছেন, তিনিও বলেছেন যে জাহাঙ্গীর গেট থেকে তিনি যখন হাঁটতে হাঁটতে মহাখালী রেল ক্রসিংয়ের দিকে যাচ্ছিলেন, তখন তার সেনাবাহিনীর লোকেরা, সাদা পোশাকে যারা ছিল, তারা বলেছে ওদিকে স্নাইপার আছে, ওদিকে যাওয়াটা আপনার ঠিক হবে না। বাংলাদেশে স্নাইপাররা আঘাত করেছে, হত্যা করেছে, এটা আমরা জানি, কিন্তু এইটার তো এখন একটা বিশাল তদন্তের ব্যাপার। এই স্নাইপাররা কারা ছিল, তাদের কাছে এই 7.62 রাইফেলটা কীভাবে গেল, কোত্থেকে আসলো, এবং সেই রাইফেলগুলো উদ্ধার হয়েছে কিনা, আদৌ আমরা এগুলো খুঁজে পেয়েছি কিনা। সুতরাং আসিফ নজরুল সাহেব এখন এটা বললে, এইটাও ওই ধরনের। এখন উনি যা বলবেন
সেটা বিশ্বাস করতে মানুষের কষ্ট হবে। তিনি তো 32 নম্বরের ব্যাপারেও কথা বলেছেন, তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা, আগুন দেওয়া এটার ব্যাপারে কথা বলেছেন। তিনি নাকি প্রথম আলোর সাথে প্রায় 7-8 ঘন্টা টেলিফোনে ছিলেন। ধরেন একটা দেশে একটা সরকার আছে এবং সেই সরকারের পুরা সেনাবাহিনী তখন মাঠে, পুলিশ বাহিনী আছে, পুলিশের মনোবল খারাপ ছিল, সেই পর্যায়ে কথা একটা পুলিশ হতো কিছুটা উইক ছিল। বাট যদি সরকার চায় সরকার কোনো বাধা দিতে পারবে না, বাধা দিয়ে উচ্ছৃঙ্খল জনতাকে ঠেকাতে পারবে না, এইটা কোনোভাবেই 100-100 দেওয়াই যাবে না। এটাতে ফেল মার্কস এবং ইউ হ্যাভ ফেল্ড, উনি বলছেন না এটা আমাদের ব্যর্থতা। তো এই ব্যর্থতা তো তখন ছিল এবং এই ব্যর্থতার কারণে তো ওনারা ওই যে আমরা বড় বড় কথা বলি না অনেক সময়, আমরা হঠাৎ করে একটা রেল অ্যাক্সিডেন্ট হলে বলে ফেলি যে এই রেলমন্ত্রী পদত্যাগ করে কিনা, কেন বলি এটা ভারতে একবার এরকম একটা ঘটনা ঘটছিল, রেলমন্ত্রী পদত্যাগ করেছেন। বিদেশে যেখানে পার্লামেন্ট আছে, ওয়েস্টার্ন পার্লামেন্ট, সেখানে মন্ত্রীরা মাঝে মাঝে পদত্যাগ করেন কোনো অভিযোগ উঠলে, আমাদের দেশে এটা হয় না। তো উনি এত বড় ব্যর্থতার পরে উনি ছিলেন কেন গভর্নমেন্টের সাথে? এখন বলতেছেন না আমাকে এইসব বিষয়ে কনসাল্ট করা হয়নি, আমি জানি না, আমাকে জানানো হয়নি, আমার যে সমস্ত কনসার্ন তার কনসার্নের মধ্যে একটু আসি। তার কনসার্নের মধ্যে তিনি চমৎকার একটা কথা বলছেন যে আগে ফ্যাসিস্ট আমলে বা কর্তৃত্ববাদী শাসন আমলে একটা মামলা হতো, খালি গায়েবী মামলা হতো। এখন উনার সময় কি হলো? উনার সময় নাকি গায়েবী মামলা হয়নি, ট্রু গায়েবী মামলা হয়নি। তাহলে কি হয়েছে উনি বললেন, নিজেই ব্যাখ্যা দিলেন, গায়েবী অভিযুক্ত হয়েছে শত শত। তো গায়েবী অভিযুক্ত, উনি আইনের ছাত্র, আরও ভালোভাবে বলতে পারবেন। আমি পুলিশ স্টেশনে গেলেই কি আমার মামলা নেবে নাকি পুলিশ? আমি যদি এখন পুলিশ স্টেশনে যাই বলি একটু পরেই যে ইয়ার একটা আলোচনা ছিলাম, রনি সাহেব আমাকে হত্যা করার চেষ্টা করছে, আমি তার বিরুদ্ধে একটা হত্যা প্রচেষ্টা মামলা করতে চাই, নেবে উনি? উনি তো বলবে যে আপনার সাক্ষীকে, কখন ঘটেছে, কোথায় গেছিলেন, সেখানে সাক্ষী আছে কিনা, আপনার সাক্ষীদের সাথে কথা বলতে হবে, তারপরে না মামলা নেবে। তো পুলিশ স্টেশনে আপনি যখন এফআইআর করতে যান অথবা জিডি করতে যান, তখন পুলিশের একটা কাজ আছে, তারপরে তো বিচারের একটা কাজ আছে। তার মধ্যে উনি এটাও বললেন যে ওনারা নাকি একটা সংশোধনী করেছিলেন। তো কল্লোল তাকে তো জিজ্ঞেস করেনি, এই জন্য আসিফ নজরুলের সাথে আমরা একটু নিজেরাই একটু আলোচনায় বসি না কেন? উনি আসুক, আমরা বসা হলে তাহলে ওনাকে জিজ্ঞাসা করতাম যে আপনি যে সংশোধনী করলেন, সংশোধনী করারও 7-8 মাস হয়েছে, এই সংশোধনী মানে একটা পর্যায়ে যে পুলিশই একটা নোট দিতে পারবে যে এই মামলায় তদন্ত করে দেখা গেল যে এখানে এই অভিযুক্তরা ওখানে ছিলেনই না, তো তাহলে তাদেরকে অভিযোগ থেকে অব্যাহতি দেবে কোর্টে যখন এটা পেশ করবে। একটা মামলাতে কি এটা করা হয়েছে? একটা মামলার কি জামিন শুনানি ঠিকমতো হয়েছে? 18 মাস ধরে মানুষ মামলাতে আছেন, জামিন শুনানি হয়, জামিন রিজেক্ট হয়, হাইকোর্টে জামিন শুনানি হয় না। এবং এইসব বিষয়ে সিনিয়র আইনজীবীরা, ব্যারিস্টার স্যাররা বলছেন এবং অন্যান্য আইনজীবীরা বলেছেন যে উচ্চ আদালতে এখন তো শুনানিই হয় না, আদেশ পাওয়া তো দূরের কথা। তাহলে উচ্চ আদালতগুলো, নিম্ন আদালতগুলো যেখানে আসিফ নজরুল সাহেবের নিজের এলাকা, সেই সব জায়গায় তো কোনো ধরনের আইনানুগ কাজ করতে আমরা দেখিনি এবং তাকে অ্যাক্টিভ হতে দেখিনি। তো এখন উনি এসব বললে তো এটা তো বিশ্বাসযোগ্য হবে না এবং একটা হালে পানি পাবে না।